নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনের আসরে নিয়ে চলে এসেছি আরও নিত্য নতুন ঘটনা। আশা করি তোমাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। আজকের প্রথম ঘটনা পাঠিয়েছেন তিনি হাওড়া থেকে পাঠিয়েছেন। নাম দিয়েছে গুড়িয়া, উনি আসল নাম গোপন করেছেন। নমস্কার সহেলিদি, আশা করছি ভালো আছেন। আমি হাওড়া থেকে গুড়িয়া বলছি। আজ আমি আমার এক পরিচিত মানুষের বাড়িতে ঘটা সত্য ভৌতিক ঘটনা লিখতে চলেছি। কিছু সমস্যার কারণে আমি জায়গার নাম বললাম না যেখানে ঘটনাটি ঘটেছে। একটা দিদার বাড়িতে ঘটেছে ঘটনাটা। দিদার দুই বৌমা। বড় বৌমাটি সবসময় ছোট বৌমার ওপর হিংসা করত। তারা যদিও আলাদা সংসারে থাকে, তবু নানা কারণে ছোট জায়ের সংসারে উন্নতি হচ্ছে সেটা কিছুতেই সহ্য করতে পারত না। আরও একটা কথা বলে রাখা ভালো, সেই দিদা কিন্তু ছোট ছেলের সংসারেই থাকতেন। বড় ছেলে কোনো রকমভাবেই মাকে দেখাশোনা করতেন না। বড় বউয়ের হিংসা এমন পর্যায়ে চলে যায় যে সেখানে সে তার ছোট জায়ের শিশু সন্তানটিকেও মেরে ফেলার জন্য কালা জাদু করে। তাদের বাড়ির পিছনের বাগানে একটি গাছে ব্রহ্মদৈত্য থাকতো এবং অপর একটি গাছে কালপুরুষ। ব্র্যাকেটে লিখেছে বেশিরভাগ গ্রামেই দেখা যায়। বড় বউটি ব্রহ্মদৈত্যকে 11 দিন ধরে গাছের নিচে খেতে দেওয়া, ধূপ দেখানো, নানা রকমের মন্ত্র পড়ে তাকে বশে নিয়ে আসে, যার ফলে কালপুরুষও জাগ্রত হয়ে ঘরে ঢোকার রাস্তা পেয়ে যায়। যার একমাত্র লক্ষ্য সেই বাড়ির ছোট বউয়ের সন্তানটিকে হত্যা করায়। প্রায় প্রতিদিন রাতেই সেই বাচ্চাটি কাঁদতো অজানা কারণে, শুকিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে সেই দিদারও শরীর খুব খারাপ হয়। সন্দেহ গিয়ে পড়ে ছোট বউটির কাছে। ছোট বউটি কাছাকাছি একটি ঠাকুর বাড়িতে যায় ও সব কথা জানতে পারে। তারা জানায় যে কালপুরুষ সেই বাচ্চাটিকে মেরে ফেলতে চায় ও তার শাশুড়িকেও শুকনো বান মারা হয়েছে। এরপর অনেক যজ্ঞ তাবিজ দিয়ে তারা সেই যাত্রায় রক্ষা পায়। বাড়ি বন্ধন করা হয়। এখন তারা সকলেই সুস্থ আছে। কিন্তু বড় যে ছেলে অর্থাৎ বড় বউটির স্বামী অসুখে ভুগছে। এখন অসুখে ভুগতে ভুগতে তাদের দৈন্যদশা, কাজও চলে গেছে। একটি কথা আছে, অপরের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়। ঘটনাটি বেশি বড় হয়ে গেল কি দিদি? ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে শ্রোতাদের পড়ে শোনাবেন। ঘটনা একদমই বড় হয়নি, বরং বলবো খুবই ছোট ঘটনা। কিন্তু না, ছোট হোক বড় হোক, ঘটনাটা একদম যথোপযুক্ত। অনেকে আছেন যারা বেশি লেন্দি ঘটনা, বেশি ডেসক্রিপশন পছন্দ করেন না, তাদের জন্য একদম ঠিকঠাক ঘটনা। যিনি বক্তা বা লেখিকা, তিনি এক ফোঁটাও ঘটনাটাকে বাড়াননি। আজকের দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন পারমিতা ঘটনা ভয়েস মেসেজ করে পাঠিয়েছেন। সাম্প্রতিককালেই ওনার বাবা গত হয়েছেন। পারমিতা এর আগেও আমাদের ঘটনা পাঠিয়েছে, এটি তার পাঠানো দ্বিতীয় ঘটনা। বলছি সহেলিদি, ঘটনাটি অনেকদিন আগে পাঠানোর কথা, পাঠাবো করে পাঠানো হয় না। তার মাঝে আমার বাবাও মারা গেলেন, তাই মন মেজাজ ভালো ছিল না। ঘটনাটি অলৌকিক ঘটনা। উনি বলছেন ওনাদের বাড়ি শ্রীরামপুরে মাহেশে। এবার মাহেশের রথযাত্রা কতটা বিখ্যাত আর বলার অপেক্ষা রাখে না, আমরা সবাই জানি, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গে বসবাস করি। তো পারমিতার দিদা মানে পারমিতার মামার বাড়ি ছিল জনাইয়ের বাক্সায়। সেখান থেকে দিদা প্রত্যেক বছর দিদা এবং মামার বাড়ির সমস্ত লোকেরা মিলে রথের সময় মাহেশে আসতেন ওদের বাড়িতে এবং রথে আনন্দ করে তারপর তারা যেতেন। বিশেষ করে দিদার ছোটবেলা থেকেই ভগবান জগন্নাথের প্রতি ভীষণ টান এবং ভক্তি। উনি জগন্নাথ দেবকে নিজের ইষ্ট মানতেন এবং সুখে দুঃখে আপদে সম্পদে শুধু ওনার মুখে অহরহ জগন্নাথ দেবেরই নাম থাকতো। এত ভক্তি করতেন যেন মনে হয় জগন্নাথ দেব ওনার সব কথা শুনতে পাচ্ছে। এরকম অনেকবার উনি অনেক কিছু প্রমাণ পেয়েছেন। কিন্তু যা হয়, আগেকার দিনের মানুষদের সারা জীবনে জগন্নাথ দর্শন সেভাবে হয়ে ওঠেনি। একবার সুযোগ উঠল পুরীতে জগন্নাথ ধাম দর্শন করার। পাড়া থেকে, ওনাদের যে মামার বাড়ির পাড়া কথা বলছেন, পাড়া থেকে গাড়ি ছাড়ছিল। সেখানে পাড়ার কিছু বয়স্ক মানুষ এবং কিছু উৎসুক মানুষরা মিলে পুরী জগন্নাথ ধাম যাত্রার একটা, যাকে আমরা ট্রিপ বলি এখনকার ভাষায়, ট্রিপ ঠিক করলো। বাসে করে ওরা যাবেন। তো শুনে তো দিদা আকাশের চাঁদ পেলেন হাতে। দাদুকে বললেন এবং দাদুও দেখলেন যে জগন্নাথের এত ভক্ত, একবার ঘুরে আসুক, সুযোগ তো বারবার পাওয়া যায় না। তো ওনার বাড়ি থেকে উনি একাই গিয়েছিলেন, আর কেউ ওনার সঙ্গে যায়নি।
তো প্রথম জীবনে বাইরের লোকেদের সঙ্গে যাচ্ছেন, পরিচিত কিন্তু তবুও একটু অস্বস্তি মনের মধ্যে ছিল। জগন্নাথ ধামে যেদিন পৌঁছেছেন সেদিন ঠিক আছে, পরের দিন মনে মনে ভাবছিলেন, মনে মনে কথাটা বারবার বলছি, যে একটু যদি জগন্নাথ দেবের প্রসাদ পাওয়া যেত বড্ড ভালো হতো, কিন্তু কাউকে যে বলবো, একবার ভাবছেন হয়তো যারা নিয়ে এসেছে উদ্যোক্তা তারাই হয়তো নিশ্চয়ই ব্যবস্থা করবে পান্ডাদের বলে কয়ে। তারপর ভাবছেন নিজে থেকে কি বলবো, আচ্ছা সবাই বলুক তারপর না আমি বলবো, এরকম একটা কিন্তু কাজ করছে, যেহেতু ওনার সঙ্গে কেউ আসেনি। আর এরপর কি হলো, উনি নিজের মতো নিজে বসে আছেন, নিজে কিছু করছেন আর কি। এমন সময় আর যারা এসেছিল তারা একটুখানি দল বেঁধে এদিক ওদিক চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো যে হোটেলে উনি উঠেছিলেন সেখানে উনি চুপচাপ নিজের মতো আনমনে বসে আছেন, আর ওটাই ভাবছেন যে একটু ভোগ হলে ভালো হতো। ঠিক এমন সময় হোটেলের দরজার ঠিক সামনে একটা 15-16 বছর বয়সী ছেলে, সাদা কাপড় পরা, গলায় সাদা উত্তরীয়, মাথাটা পুরো ন্যাড়া, শুধু পেছনে টিকি আছে মাথার পেছনে, আগেকার দিনের পণ্ডিতরা যেভাবে রাখতেন একদম সেরকম। তিনি এসে দরজায় নক করলেন, দেখে তার হাতে মাটির একটা হাঁড়িতে শালপাতা চাপা দেওয়া কিছু একটা আছে। উনি তাকিয়ে ফ্যাল ফ্যাল করে আছেন, ছেলেটিও তাকে দেখে হাসলো, এসে এগিয়ে এসে হাতে ওটা দিয়ে দিল। তো উনি ওটা খুললেন, খুলে দেখলেন যে ভোগ দেখে তো উনি খুব অবাক হয়ে গেলেন, তার দিকে তাকিয়ে আছেন। সে কিছু বলল না, কিন্তু আবার একে অপরের দিকে তাকালো, উনিও তাকালেন, সেই ছেলেটিও তাকালো, স্মিত হেসে সে বেরিয়ে চলে গেল। উনি ভাবছেন হয়তো প্রত্যেককে জনে আমরা তো সবাই টাকা পয়সা একজনের হাতে মানে উদ্যোক্তাকে দিয়ে দিয়েছি, তো সেই হয়তো ব্যবস্থা করেছে, সবাইকে দিয়েছে, এবার আমি ঘরে বসে আছি, আমারটা আমার হাতে হয়তো তুলে দিল। তো উনি আর কাউকে কিছু জিজ্ঞেস না করেই মনের ইচ্ছা মানে কাকতালীয় বা যাকে আমরা টেলিপ্যাথি বলি, ভাবতে না ভাবতে হাতে উনি ভোগ পেয়ে গেলেন, উনি খেয়ে নিলেন সঙ্গে সঙ্গে। খাবার পর যখন মাটির হাঁড়ি দিয়ে বসে আছে, বাকিরা এসে বলছে এটা কি কোত্থেকে পেলে, বলছে কেন তোমাদের যায়নি? তারা বলছে না, কি হয়েছে, কি ব্যাপার? তখন বিষয়টা জানাজানি হলো যে কেউ ভোগ পায়নি, উদ্যোক্তাকে ডাকা হলো, সে তো অন্যান্যরা তো খুব রেগে গেছে যে কি কথা, উনি পেলেন আমরা কেন পেলাম না ভোগ। উদ্যোক্তা বলছেন আমি এখনো অবধি কোনো পান্ডাকে আমরা ধরিনি বা জোগাড়ই করিনি যে সে আমাদের ভোগ দেবে, এতজনের ভোগ, কত কি টাকা লাগবে, কোনো কথাই এখনো অবধি হয়নি। যেহেতু সবে আসা হয়েছে, সেসব ব্যবস্থাও হবে, কিন্তু আস্তে আস্তে হবে, এখন অবধি আমি কিচ্ছু বলিনি। বাকিদেরকে সেই উদ্যোক্তা আশ্বস্ত করলেন যে আপনারা চিন্তা করবেন, উনি কিভাবে পেয়েছেন জানি না। ওনাকে বা সবাই বলছেন আপনি কি কাউকে আর নিজে থেকে কিছু বলে রেখেছেন, বা কিছু বলছেন না আমি তো প্রথমবার এসেছি, কাউকে কিছু চিনি না, আমি কি বলবো। বাকিরাও অবাক, যে যার মতন আলোচনা করতে থাকলো, কি করে হলো, ও পেলো আমরা পেলাম না। উদ্যোক্তা পরে ব্যবস্থা করেছিলেন। বিষয়টা তিনি যেটা অবাক হলেন, তিনি পরের দিন যখন মন্দিরে গেলেন, মন্দিরে সমস্ত জায়গায় ছেলেটির বর্ণনা যতটুকু যেখানে পারছেন বলছেন, কেউ চিনতে পারছে না। মন্দিরে গিয়েও তাকে বহু খুঁজলেন, কোথাও পাননি। অদ্ভুত বিষয় এটা ওনার লাগে যে ওনার চোখ দিয়ে জল বেরিয়ে এলো, যে তাহলে কি বাবা তুমি নিজে এসেছিলে আমাকে ভোগ দিতে, বাড়ির কেউ আসেনি, গ্রামের মানুষ, বড্ড সংকোচ বোধ হচ্ছিল, কাকে বলবো ভোগের কথা, কি বলবো, নাকি ওরা নিজে থেকে ব্যবস্থা করবে। তো সংকোচ কাটাতে না কাটাতে তুমি নিজেই মনের কথা ভেবে চলে এলে আমাকে ভোগ দিতে বাবা। কারণ এই তো ঈশ্বর ছাড়া কারোর সাধ্য না অন্তর্যামী হওয়ার, কারণ উনি তো ওনার যে ভোগ খেতে ইচ্ছা করছে বা ভোগ পাওয়ার যে বাসনা ওনার মধ্যে তৈরি হয়েছে, এটা তো উনি ছাড়া আর কেউ জানতেন না। তাহলে সেই অপরিচিত ছেলেটি, যাকে কেউ চিনতে পারছে না, উদ্যোক্তাও কাউকে কিছু বলেনি এবং কেউই কিছু বলেনি ওনার সঙ্গে আর যারা যাত্রীরা আছেন, তবে সে কোথা থেকে এলো? তো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয়তো এইসবের কিছু থাকে না, তবে উনি মনে মনে জানতেন এ আর কেউ নয়, শ্রী জগন্নাথ দেবী ওনাকে ভোগের ব্যবস্থা করে দিয়েছেন। জগন্নাথ যাত্রার আরও একটি ঘটনা মাসখানেক আগে রত্না চক্রবর্তী কাকিমার মুখ থেকেও আমরা কিন্তু শুনেছিলাম। উনি লিখে পাঠিয়েছিলেন, আশা করি তোমরা যারা রেগুলার আমাকে শোনো, ওনার মায়েরও ভোগের খুব ইচ্ছা হয়েছিল, কিন্তু ওনাদের তখন আর্থিক একটু টানাটানি চলছিল, সেবার আর ভোগ নেননি। ওনারা যেহেতু বারবার পুরী যেতেন, সেবার আর পান্ডা ধরেননি বা কিছু।
তো ট্রেনে উঠে বসে গেছেন, ট্রেন ছাড়বো, ট্রেন দু এক পা চলতে শুরু করেছে, সেই সময় কে একজন এসে পান্ডা এসে ওনার হাতে ভোগ ধরিয়ে দিয়েছিলেন, সে কথা আশা করি মনে আছে। তো এই ঘটনাটা অনেকটা একই রকম। তো জগন্নাথ দেব যে জাগ্রত এবং পুরীর যে মহিমা, সে তো মানে গোটা বিশ্ব জানে। সব থেকে এই ভোগটাই তো সবচেয়ে বড় রহস্য। তোমরা যারা জানো জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য আমি একটু বলতে চাই, পুরীর মন্দিরে যে ভোগ তৈরি হয় সেই ভোগটি আজকের দিনেও কাঠের আগুনে মাটির পাত্রতে তৈরি হয়, এবং মাটির পাত্র একটার ওপর একটা পাত্র রেখে 7টা পাত্র সাজিয়ে সেভাবে ভোগটা বানানো হয়। তার থেকেও বড় অবিশ্বাস্য বিষয় যেটা, সব থেকে ওপরের পাত্রটি আগে গরম হয়, সেইখানে যে জিনিসটা জল আছে বা খাবারটা সেটা আগে ফুটতে শুরু করে, তারপরে পরেরটা করে আগুনের সামনে যেটা একদম আগুনের ওপর যেটা বসানো হয়েছে সেই মাটির পাত্রটা সবার শেষে ফুটে ওঠে। এবং এই যে ভোগের বিষয়গুলো কিন্তু খুব অস্বাভাবিক না। যারা ভোগ খেতে চান, আজ অবধি নাকি কেউ কোনো দিন ব্যর্থ হয়ে ফিরে যাননি। ওই মন্দিরে কোনো দিন ভোগ কমও হয় না, বেশিও হয় না। এ এক ঐশ্বর্য শক্তি যে প্রতিদিন ঠিক সে 5 লাখ লোক হোক বা 50,000, সেই মাপেরই কিন্তু রান্না হয়। ওই রান্নাঘর যে জগন্নাথ দেবের যেখানে রান্না হয়, সেই হেসেলটা খুব রহস্যময়। সর্বোপরি পুরী মন্দিরই সব থেকে বড়, পৃথিবীর বা ভারতবর্ষে আর যা যে মন্দিরগুলো আছে সেই রহস্যময় মন্দিরের অন্যতম হচ্ছে কিন্তু আমাদের ভারতবর্ষের পুরী জগন্নাথ ধাম। যারা জানতে না তাদের জন্য একটুখানি আমি বলে দিলাম। তো এই ভোগের বিষয়টি একদমই অবিশ্বাস্য কিছু নয়, কেন এটা ওখানে হতেই থাকে। আর ঈশ্বর জাগ্রত, যেহেতু মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে আজও নীলমাধব রূপে ওর কাঠের মূর্তির ভেতরে আছে, তো সেখানে তো অলৌকিক ঘটনা ঘটবেই, তাই না? খুবই ভালো লাগলো এই ঘটনাগুলো শুনলে, সত্যি খুবই ভালো লাগে। এরপর সরাসরি চলে যাচ্ছি সেই ঘটনাটায়। এই ঘটনার রেশকে একদম কাটতে না দিয়ে আজকে রত্না কাকিমার পাঠানো সেই ঘটনায়। কাকিমা বয়োজ্যেষ্ঠা মানুষ, তার অন্য রহস্যের ঘটনাগুলো সত্যি অনেকের খুব ভালো লাগে। তাদের জন্য আজকে আরও একটি ঘটনা আমি পাঠ করছি। যারা ভালোবাসো তাদের জন্য উনি আবার একটা ঘটনা পাঠিয়েছেন। লিখছেন, আজ অন্য রহস্যে আমি একটা নতুন ঘটনা বলতে এসেছি। আমার নিজের জীবনের ঘটনা নয়, কিন্তু আমার খুব ভালো লেগেছে বলে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। জয়িতা ঘোষ নামের একটি মেয়ে আমাকে এই ঘটনাটি পাঠিয়েছে। উনি লিখেছে যে, দিদি আপনি যে গল্প লিখছেন বা আপনি যে গল্পগুলো লেখেন, তেমন ঘটনা আমার বাড়িতে ঘটেছে। আমি নিজে সাক্ষী। আমি আপনাকে বলছি, আপনি একটু লেখার আকারে সুন্দর করে ওটা লিখবেন। বললেন, আমার বড় ভালো লাগে আপনার লেখা পড়ে যা বুঝলাম, এদের বাড়ির সমস্ত লোকই ঈশ্বর বিশ্বাসী এবং ভক্তজন। এরা গোবিন্দর ভক্ত, শ্রীকৃষ্ণের ভক্ত। তাদের বাড়ির গোবিন্দ প্রাণবল্লভ নামে কোষ্ঠী পাথরের ভগবান রূপে পূজিত হন। খুব নিষ্ঠা সহকারে আর অত্যন্ত ভালোবেসে তারা এই পুজোটা করেন। দোল পূর্ণিমাতে তাদের উৎসব হতো। তার বাবা গোবিন্দ প্রাণবল্লভের ভোগ বাইরে দিয়ে দরজা বন্ধ করে বাইরে এসে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করতেন। পুরো পরিবার তাদের সঙ্গে যোগ দিত। ভক্তি সাগর নাম গানে উথলে উঠত। কথা কীর্তন শেষ করে যখন তিনি দরজা খুলতেন, একটা অদ্ভুত দৃশ্য দেখা যেত। গোটা মালপোর অর্ধেক নেই, ঠিক যেন ছিঁড়ে কেউ খানিকটা খেয়ে নিয়েছে। মালসা ভোগে 5 আঙুলের ছাপ। শুধু মালসায় দাগগুলো থাকলে লোকে অন্য কোনো যুক্তি দিতে পারত, কিন্তু একবার তো বিগ্রহের মুখেও সে মালসা ভোগ লেগেছিল। ভগবানের কি লীলা! এমন ঘটনা আমি অনেকবারই শুনেছি, মনে প্রাণে বিশ্বাসও করি। তাই আমার মতো যারা ভালোবাসেন তাদের জন্য ঘটনাটি লিখে পাঠালাম। আর জয়িতাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা ঘটনা জানার জন্য। আবার এমন একটা ঘটনা যে ঘটবে, এমন একটা ঘটনা যে কেউ পাবেন, আমাকে বলবেন। অন্য রহস্যের ঘটনা খুবই কম পড়ে গেছে। যখনই ভাবি আর কোনো ঘটনা লিখতে পারবো না, এই বোধহয় রহস্যের শেষ, তখনই ঈশ্বর কোনো না কোনো লীলার মাধ্যমে একটা নতুন ঘটনা আমাকে ঠিক পাইয়ে দেন। আমি এটাকে ঈশ্বরের লীলা বলেই মনে করি। খুব সুন্দর।
আর বলার অপেক্ষা রাখে না। তবে আজকে যে ঘটনাটা বলে শেষ করব সেটা আগের দিনের ঘটনারই এক্সটেনশন। যে মানুষেরা আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে ঘটনা পাঠান তারা অনেক সময় কিছুটা পাঠান, বাকিটা পরে পাঠান, তো একই এপিসোডে সবসময় সবটা পড়া সম্ভব হয়ে ওঠে না। আগের দিন যে ফল বিক্রেতা দাদা ঘটনা পাঠিয়েছেন, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। 99% তোমরা তাকে খুবই প্রশংসা করেছো এবং উনি যে সাহস করে ঘটনা পাঠিয়েছেন তাতে সবাই কিন্তু খুব খুশি হয়েছ। একজনের কমেন্ট আমি দেখলাম, যদি ওটা বলার অপেক্ষা রাখে না, খুবই খারাপ লাগলো। তো তিনি লিখেছেন, কেন বলছি তার কথাটা উল্লেখ কেন করলাম, তার সঙ্গে আজকের ঘটনাটা একটু সাদৃশ্য আছে। তিনি কমেন্টে লিখেছেন, নামটি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, যে ফল বিক্রেতা দাদাকে উনি নেশাগ্রস্ত বলে অপমান করেছেন, তাই জন্য এইসব দেখেছে। তার জন্য বলে রাখি, সেই ব্যক্তি যদি আজকে শুনছে তার জন্য, একজন ব্যক্তি নেশাগ্রস্ত করে ভুল দেখলো যে তার কাছে একজন অশরীরী ব্যক্তি ক্ষমা চেয়ে গেল ভোর রাত্রির একটা ফাঁকা ট্রেনে। আচ্ছা, খুব ভালো কথা। এর পরের ঘটনায় আসে। আপনারা আগের দিনের ঘটনা যারা শুনেছেন তারা নিশ্চয়ই জানেন যে ট্রেনের ভদ্রলোক যে আর একজনের সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতে ট্রেন থেকে নামতেন, সেই ভদ্রলোকও ওই ফল বিক্রেতা দাদার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং সেখান থেকে তিনি জানতে পারেন যে তিনি মারা গেছেন, বা প্রথমে জানতে পারেন তিনি কোমাতে চলে গেছেন, এরকম স্ট্রোক হয়েছে, হঠাৎ করে একটা পরিবারে বিপর্যয় নেমে এসছে, ইত্যাদি ইত্যাদি। তো সেই পুরনো কথায় আমি যাচ্ছি না। তো সঙ্গে সঙ্গে না ওই দাদার, মানে ওই ভদ্রলোকের যিনি মারা গেলেন, সেই মেয়েটির বাবা, তার মৃত্যুর 6 মাস বাদে, 6 মাস হয়ে গেছে কিন্তু, কারণ আত্মা মৃত্যুর পর কিন্তু সঙ্গে সঙ্গেই সে বুঝতে পারে না, সে নাকি সুষুপ্তিতে চলে যায়। এটা অনেকেই বলেন যারা এই বিষয়ে গবেষণা করে। 6 মাস বাদে ওই দাদা রিয়েলাইজ করতেন, যেটা বলছে অনেক সময় উনি একজন খুব, সেই দাদা কিন্তু কোনো বড় জায়গায় চাকরি করেন না, উনি নিজেই সেটা বলেছেন যে আমি কোনো বড় জায়গায় চাকরি করি না, আমি বড় বাজারে একটা ছোটোখাটো কারখানাই বলা যেতে পারে, সেখানে কাজ করি। তো আমাদের কাজ করতে করতে এক এক সময় কাজের চাপে প্রচুর দেরি হয়ে যায়, ফিরতে ফিরতে একদম লাস্ট ট্রেন। কখনো কখনো সেখানে থেকে যাই যদি মনে হয় ট্রেন পাওয়ার সম্ভাবনা নেই, যখন মনে হয় না তবু তাড়াহুড়ো করে হাওড়ায় গেলে ট্রেনটা পেয়ে যাব, বা শিয়ালদায় যদি পৌঁছতে পারি ট্রেনটা পেয়ে যাব, কারণ দুদিকেই ওনার নিজের কাজের সুবিধা মতো হাওড়া শিয়ালদা দুটো অ্যাভেল করেন, তাহলে উনি বেরিয়ে আসেন। তো ওই রকমই যখন রাতের ট্রেনে একদম শেষের দিকে ইয়ার এন্ডিংয়ের সময় চাপ চলছিল, সেই সময় বলছেন একদম রাতের ট্রেন লোক থাকে কিন্তু অনেকটা ফাঁকা হয়ে যায়। আর বরানগর স্টেশন সংলগ্ন যারা থাকেন জানেন, বরানগর স্টেশনে কিন্তু খুব একটা গ্যাঞ্জাম ভিড়ভাট্টাওয়ালা স্টেশন না, খুব অল্প সংখ্যক লোকই, বিশেষ করে সন্ধ্যের পর কিন্তু লোক সংখ্যা বেশ কমে যায় অন্যান্য স্টেশনের তুলনায়। মেনশন করাটা খুবই দরকার, নাহলে অনেকে ভুল বুঝবেন। সেখানে রাতের শেষ ট্রেন মানে বুঝতে পারছেন লোক আরও কম, নেহাত যারা ঠেকায় পড়ে তারাই ওই সময় যাতায়াত করে। তো সেক্ষেত্রে উনি যখন নামতেন, তো ওই দুজনের তো একসঙ্গে বহুদিন যেতে যেতে কি হয়েছিল, একটা মানুষ যখন অনেক দিন একসঙ্গে যাতায়াত করে, গল্প করে, একে অন্যের হাঁটা চলা আপ ভাব সব কিছুর একদম মানে বুঝতে পারে যে না ওই আসছে, এরকম একটা ব্যাপার। আশা করি বোঝাতে পারছি। তো উনি যখন সাইকেল নিতেন, নিয়ে এগিয়ে আসতেন রাস্তাটা ধরে, স্টেশনের রাস্তাটা ধরে, উনি বলছেন আমি প্রায় দিন বুঝতে পারতাম যে উনি আসছেন। বলছে এক একদিন যখন মনের ভুলে কথাও বলতে গেছি, যে তারপরে মনে পড়েছে আরে ও তো নেই, কেন কথা বলা গল্প করাটা অভ্যেসে দাঁড়িয়ে গেছিল। যদিও লাস্ট ট্রেনে ফিরলে ও থাকতো না, যখন সন্ধ্যের মধ্যে ফিরতে তখনই ভদ্রলোক উনি পেতেন। তবুও মানুষের মন বা কাজের সময় এক এক সময় কাজ করে না, তখন ওনার মনে হতো যে কই সে তো নেই, তাহলে এরকম হলো কেন। এরকম বার কয়েক হয়েছে এবং উনি ওটাকে নিজের মনের ভুল বলেই অ্যাভয়েড করেছেন। এটা উনি ওনার কারোর সঙ্গে না, ফল বিক্রেতা দাদা বলে নয়, নিজের বাড়িতেও কখনো আলোচনা করেননি। কারণ উনি জানতেন এত বছর ধরে একসঙ্গে ট্রেনে যাতায়াত করি, বন্ধুর মতো হয়ে গেছিলাম, বসে বসে একসঙ্গে ট্রেনে বসে তাসও খেলেছি,
তাকে মিস করাটা খুব একটা অস্বাভাবিক কিছু না, যতই হোক সে অনাত্মীয়। কিন্তু একদিন আর একটা জিনিস দেখলেন, তাতে কিন্তু উনি প্রচণ্ড ভয় পেয়ে যান। প্রায় দেখতেন মনের ভুল, পায়ে আওয়াজ পেতেন, কিন্তু তাকে দেখতেন কেউ নেই, অন্য বাজ থাকলে অন্য লোক আসছে বা কিছু। একদিন দেখলেন সেদিন বৃষ্টি পড়ছে, চতুর্দিকে একটা ঝিঝির ডাক, ব্যাঙের ডাক, দোকানপাটও বন্ধ। উনি পরিষ্কার দেখলেন সেই ভদ্রলোক কালো প্যান্ট, সাদা জামা, জামাটা কিন্তু গোঁজা না, নর্মাল শার্ট পরে আছেন, হাফ হাতা শার্ট। ভদ্রলোকের মাথায় টাক ছিল, তবে এখন যখন উনি দেখছেন ভদ্রলোককে, বলতে দেখছেন পুরো যতটুকু অল্প অল্প চুল ছিল সেটাও নেই, একদম যেন পুরো ক্লিন শেপ করা আর কি, মানে পুরোপুরি টাক, মাথায় কিছু নেই, চোখটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু মুখের আকৃতিটা বোঝা যাচ্ছে, এগিয়ে আসছে। বলছে ওটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম, এত ভয় পেয়েছিলাম যে আমি 3-4 দিন কাজে যাইনি। আমি যখন দেখছি প্রায় আমার থেকে প্রায় 10-12 হাত দূরে, আমি দেখছি ও এগিয়ে আসছে, হাতে একটা সেই ওর চিরপরিচিত কালো একটা ছোট ব্যাগ নিয়ে এগিয়ে আসছে। মুখে হাসিও নেই, রাগও নেই, কোনো ভয়ঙ্করও কিছু নেই, শুধু এগিয়ে আসছে। একটাই জিনিস, আর চোখটা ভালো করে বোঝা যাচ্ছে না। বলে সেটা দেখার পর আমার মানে নিজেকে ঠিক করতে অনেক সময় লেগেছিল। এই বিষয়টা ফল বিক্রেতা ভদ্রলোককে উনি অনেক পরে জানিয়েছিলেন, অনেক পরে। তো এটা ভাবার কোনো কারণ নেই যে একসঙ্গে ভদ্রলোক এও যখন দেখেছেন উনিও তখন দেখেছেন না, দুটোর টাইমিং অনেক আলাদা। সবসময় মানুষের স্বাভাবিক মৃত্যুও, এটা তো কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ ছিল না বা মার্ডারও ছিল না, স্বাভাবিক মৃত্যুই ধরা যায়। এরকম স্ট্রোক হয়ে মৃত্যুকে আমরা স্বাভাবিক মৃত্যুই ধরি। কিন্তু যেহেতু ওনার জীবনের প্রতি মায়া ছিল, ওনার অনেক কাজ বাকি ছিল সংসারে, তাই হয়তো আত্মা মুক্তি পায়নি, বা জানি না কি বলা যেতে পারে বা কি বলা উচিত। তবে এটা নিঃসন্দেহে খুব অবিশ্বাস্য ঘটনা। আর যিনি কমেন্ট করেছিলেন সেই কমেন্টের ভদ্রলোক এবার উত্তরটা দেবেন, যদি এবার শুনে থাকেন। এবার আপনি কি বলবেন? এবার যদি আপনি বলেন যে একই ট্রেনের সমস্ত যাত্রী নেশাগ্রস্ত, সেটা তো মানা যায় না, তাই না দাদা? ঠিক আছে, আর কোনো বিতর্কে যাব না। এরপরে সরাসরি চলে যাচ্ছি আজকের কমেন্ট বক্স সেকশনে। তবে তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ, কারণ 1-2 জনের কথা আমি বাদ দিয়ে দিলাম। তোমরা ম্যাক্সিমাম যারা কমেন্ট করেছো ওনাকে এত সুন্দরভাবে উৎসাহিত করেছো। একজন মানুষ প্রথমবার সাহস করে ঘটনা পাঠাচ্ছেন, যিনি এসবে তো অভ্যস্ত নন। তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদের প্রত্যেককে, তোমরা প্রত্যেকে ওনাকে উৎসাহিত করেছো। বিকাশ 20 লিখেছেন, আই ডু বিলিভ দিস স্টোরি, আই হ্যাভ অলসো ফেসড দিস টাইপ অফ ইনসিডেন্ট। আপনারা অনেকেই লিখেছেন যে এই ধরনের ইনসিডেন্ট আপনারা অনেকবার ফেস করেছেন লাইফে, অনেকেই লিখেছেন। আমি তাদের বলবো, ছোট হোক বা ঘটনা বড়, আপনারা প্রত্যেকে যে যার নিজের সুবিধা মতো ভয়েস হলে ভয়েস অথবা লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে কিন্তু একদম ভুলে যাবেন না। অনিন্দিতা ঘটক লিখেছেন, খুব সুন্দর রিয়েল ঘটনা, থ্যাংক ইউ সো মাচ। প্রতিমা সিংহ, এইসব ঘটনা সত্যিই ঘটে, আমিও বর্ণগরে দেখেছি, আমার সাথেও এরকম 2-1টা ঘটনা ঘটেছিল। মৌসুমি দে, খুব কৃপি ঘটনা। বর্ণালী দাস, মনটা ছুঁয়ে গেল। মহুয়া হালদার, খুব ভালো লেগেছে ঘটনাটা, সত্যিই বলেছেন উনি, ওনার মিথ্যে বলে লাভ কি, একদম তাই।